সরকারের ভেতর থেকেই রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বললেন রিজভী। যারা বলছেন এই ঘটনায় বিএনপি ঈর্ষান্বিত তারা জাতির শত্রু, মন্তব্য মির্জা আব্বাসের। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার, বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন। উন্নয়নের নামে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা সহ দোসররা। অভিযোগ জামায়াত আমিরের ১৫ বছরের বেশি নির্যাতনের শিকার দলের নেতাকর্মীরা। আমরা বাংলাদেশের প্রত্যেকটা কোণায় বুঝাচ্ছি, শুধু আমাদের নেতৃবৃন্দ না, আমাদের কর্মীরা, যত মানুষ খুন করা হয়েছে অন্যায়ভাবে সবার বুঝাচ্ছি। ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে ডক্টর ইউনূস প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক মহলে সমালোচনা। উন্নত চিকিৎসার জন্য জুলাই বিপ্লবে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুর। যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন আহতরা, ৫ শতাধিক আবেদন। সন্ত্রাসীদের অভয়ারণ্য রাজধানীর মোহাম্মদপুর। ছিনতাই, চাঁদাবাজি আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিত্য ঘটনা। পুলিশের দাবি অপরাধ নিয়ন্ত্রণে চলছে অভিযান। সিরাজগঞ্জ মিল্ক ভিটায় শত কোটি টাকার গুঁড়া দুধ প্ল্যান্ট চলেনি একদিনও। নিম্নমানের যন্ত্রপাতি কেনা সহ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ। নতুন প্ল্যান চালু করতে 3 বার আগুন দিয়ে গেছে। এখানে সবকিছু 2 নাম্বার মাল ব্যবহার করা হয়েছে। ভারত থেকে কম মূল্যে আইনা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এবার পশ্চিম তীরে চলছে ইসরায়েলি তাণ্ডব। জেনিন সহ বিভিন্ন এলাকায় অভিযান। এলাকা ছাড়ছেন আতঙ্কিত ফিলিস্তিনিরা। দাভোস সম্মেলনের সংঘাত বন্ধের আহ্বান। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, আর উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১/১১ সরকারের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। এই দলকে আওয়ামী দোসর বানিয়ে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টার পরিণতি ভালো হবে না। আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী আয়োজনে তারা একথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় মারা যান তিনি। খালেদা জিয়া তখন গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ। কোকর মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবরস্থানে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা আর দোয়া মাহফিলে স্মরণ করা হয় এই ক্রীড়া সংগঠককে। শেখ হাসিনার চক্রান্তেই আরাফাত রহমান কোকো এক প্রকার হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে দাবি নেতাকর্মীদের। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, উপদেষ্টারা কিংস পার্টি গঠন করলে রাজনীতিবিদরা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নয়াপল্টনে কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন নেতারা। সেখানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 1-11 সরকারের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি। ২০০৭ সালের ১/১১ যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই ১/১১ অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে, আজকে আমাদেরকে ঠেলে দিতে যাচ্ছেন অন্য শিবিরে। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান। এই কথা কখনো চিন্তা করবেন না। সবাই তো কথা বলেন,
আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। নতুন দল গঠনকে স্বাগত জানালেও বিভ্রান্তিমূলক বক্তব্যে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহায়তা করে প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। উন্নয়নের নামে দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছেন শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, 15.5 বছর স্বৈরাচার সরকারের নিপীড়ন থেকে কেউই রক্ষা পায়নি। 1 বছর আগেও মানুষ ছিল নির্যাতিত, সব কারাগার বিরোধী দলের নেতাকর্মী এবং আলেমদের দিয়ে ভর্তি ছিল। ডাক্তার শফিকুর রহমান জানান, 1972 থেকে 2024 সাল পর্যন্ত দেশে সব অপকর্মের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও সেসবের জন্য দায়ী করা হতো জামায়াতে ইসলামীকে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা খুনের বিচার চাই, শুধু আমাদের নেতৃবৃন্দ না, আমাদের কর্মীরা, যত মানুষ খুন করা হয়েছে অন্যায়ভাবে সবার বিচার চাই। আমরা ন্যায়ের পক্ষ নিব, অন্যায়ের প্রতিবাদ করব। যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম। আমরা এই অপকর্মের দায় নিতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যেখানেই থাকুক তাদের বিচারের মুখোমুখি করতে হবে, কথা বলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছিল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বার্ষিক পরিকল্পনার উপর ওরিয়েন্টেশন। সেই কর্মশালায় তিনি বলেন, গুম, হত্যা, খুনের সাথে প্রশাসনের যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। অত্যাচারী, খুনি ও জুলুমকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের সময় 2 কোটি ভুয়া ভোটার বাতিলের দাবি জানান তিনি। যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত তারা বাংলাদেশে থাকুক আর বিদেশে থাকুক, যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু তাই নয়, এখনো যারা সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর আছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে। গণঅভ্যুত্থানে আহতদের সরকারি বেসরকারি অফিসে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। গত সোমবার থেকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে জমা নেওয়া হচ্ছে জীবন বৃত্তান্ত। এখন পর্যন্ত জমা পড়েছে 5 শতাধিক আবেদন। প্রাথমিকভাবে 26 তারিখ পর্যন্ত সিভি নেওয়া হবে। যাচাই বাছাই শেষে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। 20 জানুয়ারি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করবে বিশেষ এই সেল। এরই মধ্যে আহতদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে আবেদন। কিভাবে হবে আহতদের পুনর্বাসন, কোন প্রক্রিয়ায় আবেদন যাচাই বাছাই হবে, এমন নানা প্রশ্নের উত্তর দেন বিশেষ সেলের প্রধান হাসান ইনাম। এই পর্যন্ত আমাদের এখানে প্রায় 550 সিভি এসেছে। ওভারঅল চিত্রটা দেখতে চাই যে কি পরিমাণ মানুষ চাকরিতে আগ্রহী এবং কি পরিমাণ মানুষ এখন পুনর্বাসন দরকার। যারা মাস্টার্স পাস করেছেন, যারা অনার্স পাস করেছেন, যারা এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, এভাবে আমরা আলাদা আলাদা করে রাখছি। সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের 3 জন ছাত্র উপদেষ্টা আছেন। আমরা সিভিগুলো একসাথে করে প্রথমে তাদের সঙ্গে যোগাযোগ করব, যাদের অধীনে যে মন্ত্রণালয়গুলো আছে সেইখানে এই আহতদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কিনা। আন্দোলনে আহত ইয়াসিন এখন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সদস্য। জানালেন, ফেব্রুয়ারি থেকেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। অফিসিয়াল জিমেইল আছে cv.julaispecialcell@gmail.com। সেই জিমেইলে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, পূর্বে কি করেছেন, কি করার অভিজ্ঞতা আছে, এই ব্যাপারে বিস্তারিত আপনারা একটা ডকুমেন্ট আকারে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা মূলত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটা ক্যাটাগরি করার চেষ্টা করছি। 7 দিনের একটা ক্যাম্পেইন করব। 1 থেকে 2 তারিখের ভিতরে কল করে তাদেরকে ডেট জানিয়ে দিতে যাওয়ার চেষ্টা করব। শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন আন্দোলনে আহতরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
উন্নত চিকিৎসার জন্য জুলাই বিপ্লবে আহত 7 জনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তারা। তাদের সবাই চোখে আঘাতপ্রাপ্ত। আহতরা হলেন আব্দুল্লাহ আল বাকি, আক্তার হোসেন, মোহাম্মদ ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়েব। বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডাক্তার মাহমুদ আলম মিতু। এ পর্যন্ত 13 জনকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো। কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছিলেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রীর কার্যক্রম নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেন সরকার প্রধান। এ সময় ভারত বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও। বৃহস্পতিবার সাইডলাইনে 13টি বৈঠক করার পাশাপাশি বার্তা সংস্থা রয়টার্সকে দেন সাক্ষাৎকার। শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পেছনে পুরো বিশ্বকেই দায়ী করেন। অভিযোগ তোলেন অতীতে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। শেখ হাসিনা দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় তা সবাইকে বলেছিলেন। কেউ সে সময় প্রশ্ন করেননি। এটা মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়, এর জন্য পুরো বিশ্ব দায়ী। তবে এটা বিশ্ব সম্প্রদায়ের জন্য শিক্ষা। তিনি বলেছিলেন বাংলাদেশের প্রবৃদ্ধির হার অন্যান্য দেশের তুলনায় বেশি, এটা স্রেফ জালিয়াতি। প্রবৃদ্ধির হার নিয়ে নিজ অবস্থান তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান চান। ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়ে সবকিছু বিবেচনা করার পক্ষে নই। আমি চাই একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান। আর এই কারণেই এমন অর্থনীতি চাই যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েন নিয়েও খোলামেলা কথা বলেন। অভিমত, দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের ম্যাপ আঁকা সম্ভব নয়। এ সময় মোহাম্মদ ইউনূস বলেন, নয়াদিল্লির সঙ্গে ঢাকার তিক্ততা ব্যক্তিগতভাবে তাকে খুব পীড়া দেয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 10ম গ্রেডের বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে সমাবেশ করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন শিক্ষকরা। তারা বলেন, 13তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করা শামিল। এ সময় শিক্ষকরা এই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। বর্তমানে 13তম গ্রেডের বেসিক বেতন 11,000 টাকা। 10ম গ্রেডে সেটি বেড়ে দাঁড়াবে ন্যূনতম 16,000 টাকায়। আমাদের শিক্ষকদের এমন একটা পর্যায়ে নিয়েছে যে আমরা একটা যাতায়াতকালে পিষ্ট হয়ে আছি। এন্ট্রি লেভেলে 10ম গ্রেড চাই এবং আমরা শতভাগ পদোন্নতি চাই। এই শিক্ষকদের যাতাকাল থেকে, নিষ্পেষণ থেকে মুক্তির উত্তরণের জন্য আমরা এই রাজপথে নেমেছি। শতভাগ পদোন্নতির মাধ্যমে আমাদের শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রদান করা হোক। আজকে আমরা রাজপথে মরণপণ শপথ নিয়ে এসেছি, 10ম গ্রেড নিয়েই ঘরে ফিরব। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে। তিথি, শিক্ষকদের কর্মসূচি কতক্ষণ চলবে, কি বলছেন তারা? সকাল 10টা থেকে কিন্তু শাহবাগের এই সকাল 10টা থেকে কিন্তু শহীদ মিনারের এই শহীদ মিনার কেন্দ্রে কিন্তু শিক্ষক সমাবেশ শুরু হয়েছে। বলতে গেলে কিন্তু এই 10ম গ্রেডের দাবিতেই কিন্তু শিক্ষক সমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা কিন্তু বলছেন যে 13তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের যে 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে, এতে কিন্তু শিক্ষকদের অমর্যাদার সমান। কিছুক্ষণ আগে কিন্তু জুমার নামাজ শেষ হয়েছে। তারা কিন্তু
আলটিমেটাম দিয়েছিল যে দুপুর 2টা পর্যন্ত যদি তাদের কোনো ধরনের দাবি যদি না মেনে নেয় তাহলে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করবেন। কিন্তু কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে গণ অধিকারের যেই নেতারা আসবেন এবং তাদের সাথে করেই তাদের বক্তব্যের পরেই কিন্তু তারা যমুনা অভিমুখে পদযাত্রা করবে। একই সাথে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় নাগরিক কমিটির নেতারা এসেছিলেন, তারা কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু শিক্ষকদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে শিক্ষকদের তারা কিন্তু প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে শিক্ষকদের দাবি মানার জন্য, এবং তারা এটাও বলেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত এবং শিক্ষকদের এই বেতন অসম্মানজনক বলেও তারা কিন্তু জানিয়েছেন। একই সাথে কিন্তু শিক্ষা ব্যবস্থার বাজেট বৃদ্ধি করার দাবিও জানিয়েছেন। এছাড়া কিন্তু যেই আজকে যে 13তম গ্রেডের 11,000 টাকা কিন্তু বেসিক, এবং যে তাদের দাবি কিন্তু 10ম গ্রেডের, তাদের যে 10ম গ্রেডে 16,000 টাকা বেতন হবে। তারা আরও একটি দাবি জানিয়েছেন যে পিটিএ সংলগ্ন যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু 10ম গ্রেড দেওয়া হয়, কিন্তু তাদের যোগ্যতা কিন্তু একই থাকার পরেও কিন্তু এখন পর্যন্ত এই যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদের সহকারী শিক্ষকদের কিন্তু 13তম গ্রেড রাখা হয়েছে। তো তাদের দাবি কিন্তু যে পিটিআই শিক্ষকদের মতো কিন্তু 11তম গ্রেড তারা চায় না, তারা কিন্তু 10ম গ্রেড চায়। আর একই সাথে কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু যমুনা অভিমুখে পদযাত্রা করার কথাও রয়েছে তাদের। তিথি, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর বিজয় সরণির ভয়াবহ যানজট নিরসনে নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয় আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। কিভাবে কার্যকর হবে নতুন নিয়ম তা জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। একটি কথা প্রচলিত রয়েছে, কেউ যদি এই বিজয় সরণি মোড় কোনো ধরনের সিগন্যাল ছাড়া পার হতে পারেন তিনি নাকি চিমটি কেটে দেখেন এর স্বপ্ন নাকি বাস্তব। বিজয় সরণির যানজট এতই ভয়াবহ, আর সেই ভয়াবহতা দূর করতে অর্থাৎ যানজট নিরসনে আগামীকাল 25 জানুয়ারি থেকে একটি সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আর সেটি হচ্ছে জাহাঙ্গীর গেট থেকে যেসব পরিবহন বিজয় সরণির মোড় দিয়ে ডান দিকে মোড় নিয়ে ধানমন্ডি, আদাবর, মোহাম্মদপুর বা গাবতলীর মতো ঢাকার পশ্চিমাঞ্চলে যাবেন তাদেরকে ডানে আর মোড় দিতে দেওয়া হবে না, সেটি বন্ধ করে দেওয়া হবে আগামীকাল সকাল থেকে। তার পরিবর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঠিক সামনে দিয়ে ডানে যে মোড়টি রয়েছে অর্থাৎ যে ক্রসিংটি রয়েছে সেদিক দিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে তারা বেড়ে যাবেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। ঢাকার পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য যে পরিবহনগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে ডান দিকে মোড় নিয়েছে সেগুলো বের হওয়ার জন্য দুটি ক্রসিং খোলা আছে। একটি হচ্ছে বিআইসিসির সামনে দিয়ে যে ক্রসিংটি রয়েছে সেটি, আরেকটি হচ্ছে এই যে আগারগাঁও ক্রসিং, এই আগারগাঁও ক্রসিং অর্থাৎ এই আগারগাঁও 4 রাস্তা দিয়ে তারা বেরিয়ে ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর কিংবা গাবতলীর মতো অথবা ঢাকার পশ্চিমাঞ্চলের যে কোনো যে গন্তব্য যেটি রয়েছে সেই গন্তব্যে তারা যেতে পারবেন। রাজধানীর যানজট নিরসনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কয়েকটি পাইলট প্রকল্প হাতে নিয়েছিল তার মধ্যে এই আসাদ ক্রসিংটি অন্যতম। আগে গাবতলী থেকে ধানমন্ডি নিউ মার্কেট বা সায়েন্স ল্যাবের দিকে যেসব পরিবহনগুলো যাতায়াত করতো সেগুলো সরাসরি চলে যেত, আর তখন দীর্ঘ সময় যানজটে পড়তে হতো এই পথের পরিবহনগুলোকে। আর সে কারণে এখন এই আসাদ ক্রসিংটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে সরাসরি যাতায়াতের জন্য। গাবতলী থেকে যে পরিবহনগুলো আসছে সেগুলো বামে মোড় নিয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে আবার ডানে মোড় নিয়ে আসাদ এভিনিউতে আসছেন, আসাদ এভিনিউ থেকে আবার বামে মোড় নিয়ে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট বা শাহবাগের মতো যার যার গন্তব্য রয়েছে সেই গন্তব্যে চলে যেতে পারছেন। আর এই প্রকল্পে অনেকটাই সফলতা পেয়েছে ডিএমপি, অর্থাৎ যানজট অনেকটাই নিরসন হয়েছে। আর এটিকে সামনে রেখেই বিজয় সরণি থেকে ডান দিকে মোড়ে নেওয়ার যে এটি বন্ধ করা হয়েছে সেই সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আর সেটি কার্যকর হলে বিজয় সরণি মোড়ের যানজটও অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছেন কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিত্যকার ঘটনা। রাতে তো বটেই, দিনে দুপুরেও বিপদে পড়ছেন এলাকাবাসী। বিশেষ করে ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান, চন্দ্রিমা হাউজিং এবং একতা হাউজিংয়ে অপরাধ হয় বেশি। সব মিলিয়ে অতিষ্ঠ মোহাম্মদপুরবাসী। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আলমাস তপু। 20 জানুয়ারি দুপুর 2টা মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মোবাইলে ধারণকৃত এই ভিডিওতে দেখা যায় একটি চাপাতি নিয়ে ধস্তাধস্তি করছে 4 কিশোর।
কিছুক্ষণ পরই এক কিশোরকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় বাকি 3 জন। দিনে দুপুরে কি কারণে অস্ত্র হাতে কোপাকুপি করছে কিশোররা, তাদের পরিচয়ই বাকি, এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে যাই আমরা। জানা যায় চাপাতি হাতে এই কিশোরের নাম হৃদয় ওরফে গোল্ডেন হৃদয়, সাথের 2 জন চকো আর হামিদুল, সবাই ইমরান গ্রুপের সদস্য। চাপাতির কোপে যে মাটিতে লুটিয়ে আছে তার নাম রাকিব। পূর্বশত্রুতার জেরেই এই হামলা বলে জানায় স্থানীয়রা। 4টা ছেলে, মানে একজনের হাতে চাপাটি, 3 জনে ছাড়াইতে আছে, পরে 3 জন অনেক জোরাজোরি করছে, ওখান থেকে ওই পর্যন্ত আসছে। লাস্টে মনে করেন ছাড়াইয়া ওর পিছনে 2টা মনে করেন বাড়ি দিছে একটা, আর হাত পাশে মনে একটা দিছে, পরে হাত কেটে গেছে। কোনো পোলাপার এদিকে থাকে, কতগুলা থাকে ওদিকে বাজারে গলি থাকে, এইরকম 2 পোলাপার নিয়ে দণ্ড লাগছে। ওতে আগে এক পোলাপার কোপাইছে, পরে ওরা এসে এরকম করে কোপাইছে। যোগাযোগের চেষ্টা করা হয় আহত রাকিবের সাথে, কিন্তু সে আবারও হামলার ভয়ে এলাকা ছাড়া। সেদিন রাকিবের আগে মারধরের শিকার হয় তার আরেক বন্ধু মেহেদি, চোখ মুখ এখনো ফুলে আছে তার। মারছে ওই যে আমরা ওদের ছোট ছোট কয়জনকে পিড়াইছিলাম তার জন্য, আর অনেকজন আইছিল, আমাদেরকে উল্টুত পুল্টুত পিড়াইছে, মানে দেখে নাই কে কোনে কি মারতাছে, করে মারতে পরে লইয়া যা মুসকা, পরে আমার লইয়া গেছিল কই বাজারের ওইদিকে নিয়ে যাওয়ার পর ওদের বড় ভাই আইছে ইমরান, তারপর হেরা নিয়ে আসছিল এই জায়গায়। পূর্বশত্রুতার জেরে ঢাকা উদ্যান এলাকায় কিশোর গ্যাংয়ের এমন মারামারি উচ্ছৃঙ্খলতা নিত্যদিনের ঘটনা। ওই জগৎ চাপাটি দিয়ে হাতে আঘাত করছে, মানে হাত পুরো ফুল নিচ থেকে উপরে বসছে, এই যে এইখানে, মানে এটা অগ্রগ্রুপের বাজারের বাসিন্দারা বলছেন এসব কিশোররাই ছিনতাই চক্রে জড়িত। ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান, চাঁদ উদ্যান, একতা হাউজিং সহ আশপাশের এলাকায় প্রতিনিয়ত এদের শিকার হচ্ছে মানুষ, হারাচ্ছেন মূল্যবান জিনিসপত্র। এই একতাই তো শুরু করে তুরাক পর্যন্ত কোনো নিরাপদ নাই। এখানে ডায়াবেটিস যারা সকালবেলা যারা যে জকিং করতে আহে তাদের মোবাইল টোবাইলও নেওয়া যায়, চাপাটি দিয়ে কান্দা দিয়ে বাড়ি মারে। একজনের নিরীহভাবে পাইলে রাস্তা সামনে বাইর করে কি আছে দিয়ে নিয়ে চলে যায়। কয়জন থাকে? ওরা প্রায় 5-7 জন করে থাকে। সেনাবাহিনীর ক্যাম্প যতদিন ছিল এতদিন ঠান্ডা ছিল, ক্যাম্প মনে উঠে নিয়ে গেছে সম্ভবত, যাওয়ার পরে আবার শুরু হয়েছে। পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন তারা। বেশ কিছু স্পট চিহ্নিত করেছি। আপনারা জেনে থাকবেন যে আমাদের টহল টিম ওই এলাকায় গিয়ে কিন্তু আমাদের টহল টিমের গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। তো আমাদের টিম কিন্তু যায়, বাট মোহাম্মদপুর এলাকাটা অনেক বড় হওয়াতে আমাদের টহল টিম এক জায়গায় তো স্থির থাকতে পারে না। তারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওই জায়গাতে অপরাধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকাধীন বুড়িগঙ্গার তীরে বিআইডব্লিউটি এর এই ওয়াকওয়ে যেন ছিনতাইকারীদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। এখানে সন্ধ্যা নামলেই ছিনতাইয়ের মহা উৎসব শুরু হয়। শুধু তাই না, বিভিন্ন পাড়া মহল্লা থেকে গণছিনতাই করে ছিনতাইকারীরা এই ওয়াকওয়ে ধরে দিক বিদিক পালিয়ে যায়, এগুলো দেখার কেউ নেই। মোহাম্মদপুরবাসীর প্রশ্ন, ছিনতাইকারীদের থেকে তাদের মুক্তি মিলবে কবে? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শত কোটি টাকা ব্যয়, প্রকল্পের মেয়াদও শেষ, কিন্তু প্ল্যান্ট চলেনি একদিনও। কর্মচারীদের অভিযোগ, নিম্নমানের যন্ত্রপাতি কেনায় সিরাজগঞ্জ মিল্কভিটায় 105 কোটি টাকার গুঁড়া দুধ প্ল্যান্ট চালুর দিনই বন্ধ হয়ে গেছে। সদ্য সাবেক চেয়ারম্যান শেখ নাদির হোসেনের বিরুদ্ধেও রয়েছে অর্থ লোপাটের অভিযোগ। তার বিরুদ্ধে পদ আঁকড়ে রাখা এবং 10 বছরে প্রায় 1,500 কোটি টাকা লুটপাটের তদন্ত চলছে। দিনে 2 লাখ লিটার তরল দুধকে গুঁড়া দুধে রূপান্তরের লক্ষ্যমাত্রা নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে 2015-16 অর্থ বছরে একটি মেগা প্রকল্প শুরু করেন তৎকালীন চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। 105 কোটি টাকা ব্যয়ে প্ল্যান্ট স্থাপনের কাজটির মেয়াদ ছিল 2 বছর, কিন্তু মাঝপথেই যন্ত্রপাতি কেনাকাটায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। বারবার মেয়াদ বাড়িয়ে শেষ পর্যন্ত 8 বছরেও প্ল্যান্টটি চালু করতে পারেনি মিল্কভিটা। এটা মূলত এখানে বন্ধ করে রাখছে। এই প্ল্যান্টটা ডেনমার্কের যদি অরিজিনাল মেশিন, যেরকম আমাদের পুরোনো মেশিনটা হলো ডেনমার্কের, এটা এখন পর্যন্ত চলতেছে। আর এটা কিছুদিন নতুন প্ল্যান্ট চালু করতেই 3 বার আগুন দিয়ে গেছে। এখানে সব কিছু 2 নাম্বার মাল ব্যবহার করা হয়েছে। নাদির হোসেন লিপু উনি এইটা ভারত থেকে কম মূল্যে আইনে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। সমস্তগুলো আমরা ইউরোপের আনছি, উনি নিয়ে এসেছিল ইন্ডিয়া থেকে। কখন বয়লার ফেটে যাবে, কখন ওই মেশিন ফেটে যাবে, স্বয়ং ইন্ডিয়াও কেনে ইউরোপ থেকে, এপিপির থেকে। একে তো প্ল্যান্ট চালু হয়নি, তার উপর কাজ শেষ করার আগেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দ, ফলে ডুবেছে কোম্পানি। যদিও ক্রয় কমিটির সদস্যের দাবি নীতিমালা অনুসরণ করেছেন তারা। যদি কোনো রিকোয়ারমেন্ট আসে
ডিপার্টমেন্ট থেকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আমাদের প্রপোজাল হয় টেন্ডার হয়, বোর্ড যদি অনুমোদন দেয় আমরা টেন্ডারে যাই, টেন্ডারের পরে আমাদের প্রকিউরমেন্ট প্রক্রিয়া যেটা সরকারি প্রকিউরমেন্ট প্রক্রিয়া PPR 2008 ফলো করে আমরা ক্রয় করি। শেখ পরিবারের সদস্য হওয়ায় মিল্কভিটার ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চেয়ারম্যান পদ দখল করে রাখেন নাদির হোসেন লিপু। তিনি ও তার সহযোগীদের লুটপাটের কারণে খাদের কিনারায় পৌঁছেছে মিল্কভিটা। অভিযোগ আছে নাদির সিন্ডিকেটের দুর্নীতিতে 10 বছরে প্রায় 1,500 কোটি টাকা লোকসান হয়েছে কোম্পানির। যে টাকা দুর্নীতি হয়েছে এই টাকা এই বাঘাবাড়ি কেন্দ্র বা সারা বাংলাদেশের মিল্কভিটারের সাথে যে খামারিরা জড়িত তাদের এই দুধের টাকা দিয়ে সেই ঋণ শোধ করতে হবে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতে একটা উৎস হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ মিল্কভিটা এবং বাঘাবাড়ি ঘাটকে। এই প্ল্যানটি এখন তো আমার মনে হচ্ছে যে ভাঙ্গুর হিসাবে বিক্রি করতে হবে। হাজার হাজার কোটি টাকা এগুলোর সম্পর্কে নিয়েছে এবং এই টাকাগুলি লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে। সদ্য সাবেক চেয়ারম্যানের মেয়াদকালে প্রত্যক্ষ ও পরোক্ষ দুর্নীতিতে মিল্কভিটার ক্ষতি ঠিক কত তার হিসাব চলছে। 5 আগস্টের পর সব অনিয়ম আর দুর্নীতির তদন্ত এবং প্ল্যান্ট চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান কমিটি। আমরা ইন্ডিয়ান কোম্পানির সাথে যোগাযোগ করেছি যে আপনারা আসেন, এসে এটাকে চালুর ব্যবস্থা করেন। ওরা মিল্কভিটার কাছে কিছু টাকা পায়, কিন্তু মিল্কভিটা টাকা আগে দিতে চাচ্ছে না, কারণ আমি যদি টাকা দিয়ে দিই তারপর যদি তারা না আসে তাহলে তো এটার আরও লায়াবিলিটিস বেড়ে যাবে। সমবায় সদস্যদের ভোট ছাড়াই 10 বছর ক্ষমতায় থেকেছেন নাদির হোসেন। এই কাজে যারা তাকে সহায়তা করেছে তাদেরও কাঠগড়ায় তোলার দাবি তুলেছেন মিল্কভিটার খামারি, কর্মচারী আর কর্মকর্তারা। আমিন বাবু, যমুনা নিউজ। বাংলাদেশের অভ্যন্তরেই নদী, অথচ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বাধার কারণে কয়েক যুগ ধরে সেই নদী ও পাড়ের জমি ব্যবহার করতে পারত না স্থানীয়রা। বিজিবির হস্তক্ষেপে সম্প্রতি ঝিনাইদহের মহেশপুরে কোতলা নদীর 4.8 কিলোমিটার অংশ বাংলাদেশের নিয়ন্ত্রণে এসেছে। নদীতে মাছ ধরা ও পাড়ের জমিতে চাষাবাদ করতে পারছেন বাসিন্দারা। ভারত থেকে প্রবাহিত কোদলা নদী বাংলাদেশে প্রবেশ করেছে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের শ্যামপুর এলাকা দিয়ে। কিছুদূর প্রবাহিত হয়ে মাটিলা সীমান্ত দিয়ে আবারও ঢুকেছে ভারতে। নদীর 4.8 কিলোমিটার অংশ পড়েছে বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে। স্থানীয়রা জানায় জনবসতি কম থাকার সুযোগে স্বাধীনতার পরপরই এই এলাকায় আধিপত্য বিস্তার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের বাধার মুখে নদীতে মাছ ধরা কিংবা পাড়ের জমিতে চাষাবাদ করতে পারত না স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি পাল্টেছে বহু বছরের সেই চিত্র। বিজিবির হস্তক্ষেপে নদীর 4.8 কিলোমিটার অংশ এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। এর আগে অবস্থা খারাপ ছিল, খারাপ মানে ভয়ঙ্কর মতনই ছিল, মানে কোনো রকম ধারে লাভ দিয়ে দিত না। তো বর্তমানে এখন এবছরে যা পরিস্থিতি, কিন্তু এখন তো ভালো। নিজের জিনিসটা ব্যবহার করা সেটা তো আনন্দই হয়। জামার জিনিসটা আমি ব্যবহার করছি, আনন্দ করে ব্যবহার করছি। এরই মধ্যে 200 বিঘারও বেশি জমিতে ধান আবাদ শুরু করেছেন স্থানীয়রা। নদীতে মাছ ধরা ও পানি ব্যবহার করতে পেরে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। আমাদের বর্ডারতে আসছি, ওখানে ধান চাষাবাদ করি, আগে চাষাবাদ করতে দিত না, এখন চাষাবাদ করতে দেয়। গরিব মানুষ সব করে খাচ্ছে, আগে তো প্রায় 200 বিঘে ধান লাগাতে দেয়নি, এই বছরে তো লাগাতে দিয়েছে। এই বছরেও পারা দিত না যদি বিজেপি ভাইরা একটু মানে হাল ছেড়ে দিত, কিন্তু বিজেপি ভাইরা তার হাল ছাড়ছে না। বিজিবি বলছে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে এতদিন বিএসএফ কোদলা নদী ও পাড়ের জমি ব্যবহারে বাধা দিয়েছে। যৌথ জরিপের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সেক্টর কমান্ডার। বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন রকমের পত্রলাভ করে ব্যাপকভাবে এটি নিয়ে কাজ করেছি। শূন্য রেখা একেবারে নদীর আমাদের প্রান্তেই বিবেচনা করত, সেটি আমাদের এখানে যে নদীর ধারে রেফারেন্স পিলার আছে তার মাধ্যমে আমরা আপাত দৃষ্টিতে নদীর মাঝামাঝি বা নদীর অপর প্রান্তের কাছাকাছি পর্যন্ত যাবে বলে যেটা দাবি করেছি, এই সার্ভেটা করলেই এক্স্যাক্ট কত দূর পর্যন্ত আমরা এ ব্যবহার জারি রাখতে পারবো, হয়তো আরো বাড়বে। ঝিনাইদহের মহেশপুরের এই সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। জাহিদ হাসান। ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বৃক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে। এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের আদর্শ বিক্রি নেই।
পরীক্ষাতেই অংশ নেননি অথচ পাশ করিয়ে দিয়েছেন শিক্ষক। পাশ করা শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ক্যাম্পাস। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ডক্টর রুহুল আমিনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুরায়া ইয়াসমিন ঐশী ওরফে ঐশী ইসলাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে সামনের সারিতে ছিলেন ঐশী। 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক তিনি। গেল বছর 2 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের একটি মিড টার্ম পরীক্ষা। পড়াতেন বিভাগের অধ্যাপক ডক্টর রুহুল আমিন, কিন্তু ওই পরীক্ষায় অংশই নেয়নি ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ঐশী। অথচ ফলাফলে দেখানো হয়েছে উত্তীর্ণ। এ ঘটনায় ক্ষুব্ধ সহপাঠীরা। অংশগ্রহণ না করিয়ে তাকে মিড পরীক্ষায় 25-এর মধ্যে সে কীভাবে 16 পায়, এবং যেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে সেখানে তাদের কাঙ্ক্ষিত নাম্বার তুলতে পারে না। পরীক্ষা না নিয়ে মিড টার্মের রেজাল্ট দেওয়া হয়েছে। যদি পরীক্ষা না নিয়ে মিড টার্মের রেজাল্ট দেওয়া হয়, সেটা তো আসলে মনে করেন বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সেটা করতে পারে না কেউ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসুক, আর এর সঙ্গে যদি জড়িত হয়ে থাকে সেই শিক্ষক বা কর্মকর্তা বা কর্মচারী, তার জন্য উপযুক্ত শাস্তি হয়, এটাই আমাদের চাওয়া। পরীক্ষায় অংশ না নিয়েও কিভাবে পাশ করলেন সে বিষয়ে কথা বলতে চান না ওই শিক্ষক। হতবাক উপাচার্য জানালেন, তদন্তের পরই নেওয়া হবে ব্যবস্থা। বিষয়টি নিয়ে যেহেতু তদন্ত কমিটি গঠিত হয়েছে, ওনারা আমাকে কখনো ডাকলে আমি আমার কথা বক্তব্য ওখানে উপস্থাপন করব। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটার জন্য পরবর্তীতে কোনো ডিপার্টমেন্টের কোনো শিক্ষক এই ধরনের কার্যক্রম আর কখনো লিপ্ত না হয়, সেজন্য সবাইকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্রুত প্রতিবেদন দেওয়ার কথাও বলা হয়েছে কমিটিকে। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় শনিবার আরও 4 জিম্মিকে মুক্তি দেবে হামাস। শুক্রবার তাদের নাম ঘোষণা করবে গোষ্ঠীটি। এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি গণমাধ্যম আল-কুদস। আল-কুদসের তথ্য মতে শুক্রবার আরও 4 ইসরায়েলি জিম্মির মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করবে হামাস। শর্তানুযায়ী যুদ্ধবিরতি 16 দিনের মাঝে চুক্তির দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনায় বসবে ইসরায়েল ও হামাস। এরই মাঝে এই আলোচনায় অংশ নিতে মিশরের কায়রোতে পৌঁছেছে ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা মোসাদ ও শিন বেটের একদল প্রতিনিধি। দ্বিতীয় ধাপের আলোচনায় গুরুত্ব পাবে আরও জিম্মি বিনিময় ও আহত ফিলিস্তিনিদের যাতায়াতের সুবিধার্থে রাফার ফিলিস্তিন সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি। পশ্চিম তীরের পরিণতি হবে গাজার চেয়ে ভয়ঙ্কর। ফিলিস্তিনি অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত তাণ্ডবের পর এমন শঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক মহল। এরই মধ্যে তেল আবিবের হুঁশিয়ারি, পশ্চিম তীরের জেনিনে পরিচালিত হবে গুচ্ছ অভিযান। এরই মধ্যে শুরু হয়েছে ধরপাকড়, ফলে আতঙ্কে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরে প্রাণহানি 12 জনে দাঁড়িয়েছে। পশ্চিম তীরের পথে পথে চলছে ইসরায়েলি তাণ্ডব। শুক্রবার জেনিনের শরণার্থী শিবির এবং এর আশেপাশের এলাকাগুলোয় অভিযান শুরু করে আইডিএফ। বেসামরিক ফিলিস্তিনিদের দেখলে করা হচ্ছে গুলি, পাশাপাশি চলছে ধরপাকড়। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার 2 দিন পরেই দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল নামের অভিযান শুরু করে ইসরায়েল। সাঁজোয়াজান বুলডোজার নিয়ে শরণার্থী শিবিরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। গুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা, হেলিকপ্টার এবং ড্রোন থেকেও চালানো হচ্ছে হামলা। এদিকে অভিযানের মধ্যেই জেনিন সফর করেছেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের বহুমুখী কর্ম পরিকল্পনার অংশ হিসেবেই পশ্চিম তীরের জেনিনে পরিচালিত হবে একগুচ্ছ অভিযান। দীর্ঘদিন ধরেই পশ্চিম তীরের সামারিয়া এলাকা সন্ত্রাসীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারা এখন জেনিনে অবস্থান নিয়েছে, তাই এখানে আমাদের এই অভিযান। পশ্চিম তীরের অবস্থা গাজার মতো বা তার চেয়ে ভয়ঙ্কর হবে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। এ অবস্থায় দাভোসে চলমান অর্থনৈতিক সম্মেলনেও আলোচিত হয় ইস্যুটি। আমাদের এখনই পশ্চিম তীরের দিকে নজর দেওয়া উচিত। সেখানে যা চলছে তার এখনই ইতি টানতে হবে, নইলে এর পরিণতি হবে ভয়াবহ। এদিকে আতঙ্কে এলাকা ছাড়ছেন জেনিনের বাসিন্দারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসন প্রার্থীদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো। সীমান্তের 9টি স্থানে চলছে নির্মাণ কাজ, জোরদার করা হয়েছে নিরাপত্তাও। ধারণা, ট্রাম্পের নির্বাহী আদেশে বিপাকে পড়তে পারেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত 50 লাখ মেক্সিকান। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তবর্তী শহর সিউদাদ ওয়ারেস সহ আরও 9টি সীমান্তবর্তী শহরে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী ক্যাম্প। যত দ্রুত সম্ভব এসব আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করতে জোর তৎপরতা চালাচ্ছে মেক্সিকান প্রশাসন। গবেষণা সংস্থা কোলেফের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত মেক্সিকানের সংখ্যা প্রায় 1/2 কোটি। আর ট্রাম্পের জোরালো অভিযানের মুখে দেশে ফিরতে হতে পারে বিপুল সংখ্যক অভিবাসীদের, যাদের জন্য বানানো হচ্ছে এই অস্থায়ী ক্যাম্পগুলো। যে তাঁবুগুলো তৈরি হচ্ছে সেগুলো শুধু মেক্সিকান নাগরিকদের জন্য। অন্য দেশের অভিবাসীদের দায়িত্ব জাতীয় অভিবাসী ইনস্টিটিউট নেবে। খুব সম্ভবত তাদের মেক্সিকো সিটি অথবা দক্ষিণ সীমান্তে নিয়ে যাওয়া হবে। সামনের দিনে বর্ডারের পরিস্থিতি খারাপ হবে। আমাদের ধারণ ক্ষমতা সীমিত। এর বেশি মানুষ আসলে আমরা তাদের কোনো সাহায্য করতে পারবো না। বিষয়টি অনেক ভীতিকর। দেশে ফেরত পাঠাতে মঙ্গলবার পর্যন্ত কয়েকশো মেক্সিকানকে নেওয়া হয়েছে সীমান্তবর্তী তিহুয়ানা শহরে। শঙ্কা, ভবিষ্যতে আরও বাড়তে পারে এই সংখ্যা। প্রথমে সান দিয়েগো, এরপর কলোরাডো। প্রতিটি জায়গায় কাগজপত্র দেখা হচ্ছে। মনে হচ্ছে ওরা আমাদের শিকারে নেমেছে। এখানে আসার আগ পর্যন্ত হাত বাঁধা ছিল। এই অমানবিক ব্যবহারের কোনো যুক্তি দেখি না। সবাই তো যুক্তরাষ্ট্রে যে চুরি ডাকাতি করে না, ভালো মানুষও আছে। ফেরত পাঠানো মেক্সিকানদের সামনে কয়েকটি পথ খোলা রাখতে চায় কর্তৃপক্ষ। হয় মেক্সিকোতে আগে যেখানে ছিল সেখানে ফিরতে হবে, না হয় অন্য কোনো রাজ্যে কাজের সন্ধান করতে হবে, কিংবা আবারও যুক্তরাষ্ট্রে ফেরার উপায় খুঁজতে হবে। অভিষেকের প্রথম দিনই অবৈধ অভিবাসীদের অপরাধী আখ্যা দিয়ে তাদের দ্রুত বিতাড়িত করতে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতে বিভিন্ন অঙ্গরাজ্যে ধরপাকড় চালানো সহ সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় ট্রাম্প প্রশাসন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।